প্রাসাদের পাথুরে মেঝে থেকে এক নীলচে কুয়াশা হু হু করে বেরিয়ে এলো। হিরণ্য রাক্ষস তার গদা উঁচিয়েও থমকে গেল। তার পায়ের আঙুল থেকে শুরু করে হাঁটু পর্যন্ত পাথর হয়ে যাচ্ছে। এ কি হচ্ছে? আমার পা নাড়াতে পারছি না কেন? জাদুকরি, তুই আমাদের সাথে কি করছিস? ওটা পাথর নয় হিরণ্য, ওটা জাদুর বরফ। নড়াচড়া করার চেষ্টা করলে তোমার পা কাঁচের মতো ভেঙে যাবে। বাকি রাক্ষসরা ভয়ে অস্ত্র ফেলে পিছিয়ে যেতে লাগলো। তাদের বিশাল শরীর থরথর করে কাঁপছে। পালাও! এই নারী ডাইনি, ও আমাদের সবাইকে মূর্তি বানিয়ে দেবে। বজ্র, যারা পালাচ্ছে তাদের পথ আটকে দাও। আমার অনুমতি ছাড়া এই কক্ষ থেকে একটা মাছিও যেন বের হতে না পারে। বজ্র তার জাদুর ধনুক থেকে একটি বিশেষ বাণ ছুড়ল। সেটি দরজার মুখে গিয়ে এক বিশাল আগুনের দেয়ালে পরিণত হলো, যার ফলে রাক্ষসরা আর পালাতে পারল না। যে এগোবে সে এই আগুনে পুড়ে কয়লা হয়ে যাবে। যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে চুপচাপ বসে পড়ো। হিরণ্য রাক্ষস তখন হাঁটু গেড়ে বসে পড়েছে। তার সারা শরীর এখন নীলচে আভার বরফে ঢাকা হয়ে গিয়েছে। মহারানী, আমাদের ক্ষমা করুন। আমরা বুঝতে পারিনি আপনার শক্তি পাহাড়ের চেয়েও অটল। মহারানী তার শকুনের দিকে ইশারা করলেন। শকুনটি প্রাসাদের খোলা জানালা দিয়ে তার বিশাল মাথা ভেতরে ঢুকিয়ে দিল। তার চোখের মণি আগুনের মতো লাল। মহারানী, আমি কি এই রাক্ষসগুলোর মগজ ছিঁড়ে ছিঁড়ে খাবো? অনেকদিন তাজা মাংস খাওয়া হয় না। ধৈর্য ধরো রুদ্র। এদের মগজ খাওয়ার চেয়ে এদের দিয়ে কাজ করানো বেশি লাভজনক। সামনে আমাদের অনেক বড় যুদ্ধ করতে হবে। প্রাসাদের নিচে তখন বনের রাজা এসে দাঁড়িয়েছে। তার গর্জন পাহাড়ের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে। বাঘটি মানুষের ভাষায় কথা বলতে পারে, যা বনের এক প্রাচীন অভিশাপের ফল। ওপরের ওই পাখিটাকে বলো নিচে নামতে। আমি দেখতে চাই ওর হাড় কতটা শক্ত। মহারানী, নিচে একটা বাঘ আপনার বাহনকে চ্যালেঞ্জ দিচ্ছে। আমি কি একে শেষ করে দেব? মহারানী ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। নিচের সেই বিশাল বাঘটির চোখের দিকে সরাসরি তাকালেন তিনি। বাঘটি এক মুহূর্তের জন্য থমকে গেল। হে বনরাজ, তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? আমি এই জগতের সকল মায়াবী শক্তির অধিকারিণী। আমি শুধু জানি এই বন আমার, আর তোমার ওই মরা খেকো পাখিটা আমার আকাশ দখল করেছে। ওকে তো আমি ছেড়ে দিব না। মহারানী হাসলেন। তিনি হাত থেকে একটি ছোট সোনার দানা নিচে ছুঁড়ে দিলেন। সেটি মাটিতে পড়তেই এক বিশাল খাঁচায় পরিণত হলো, যা বাঘটিকে চারপাশ থেকে ঘিরে ফেলল। ছাড়ো আমাকে! এই খাঁচা আমি ভেঙে ফেলবো, তারপর একে একে তোমাদের সবাইকে খেয়ে ফেলবো। হে অভিশপ্ত মহারানী! যত বেশি রাগ দেখাবে, খাঁচা তত ছোট হবে। নিজেকে শান্ত করো হে বনরাজ, নইলে দম বন্ধ হয়ে মারা যাবে। সেনাপতি কালু মহারানীর পাশে এসে দাঁড়ালো। সে তার কোমরের তলোয়ারে হাত রেখে নিচের খাঁচার দিকে তাকালো। মহারানী, এই পশুটাকে আমাদের বাহিনীতে নিলে কেমন হয়? সে আমাদের সাথে থাকলে বাঘের পিঠে চড়ে আমাদের সৈন্যরা যুদ্ধ করবে। কালু, তোমার বুদ্ধি মন্দ নয়, তবে একে আগে পোষ মানাতে হবে। রুদ্র, নিচে যাও এবং এই বাঘটাকে আমাদের শক্তি বুঝিয়ে দাও। বিশাল শকুন রুদ্র এক ঝটকায় আকাশ থেকে নিচে নেমে এলো এবং খাঁচার সামনে গিয়ে তার বিশাল নখ দিয়ে খাঁচাটি তুলে নিল। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? নামাও বলছি! আমাকে যেতে দাও, না হলে তোমাদের সবাইকে একসাথে মরতে হবে। তোমাকে মেঘের রাজ্যে নিয়ে যাচ্ছি বনরাজ। সেখান থেকে নিচে তাকালে বুঝতে পারবে তুমি আসলে কতটা ছোট একটা প্রাণী। মহারানী এবার ফিরে তাকালেন হিরণ্য রাক্ষসের দিকে। তার গায়ের বরফ গলে গেছে, কিন্তু হিরণ্য এখনো ভয় কাঁপছে। হিরণ্য, তোমার হাতে এক রাত সময় আছে। কাল ভোরের মধ্যে বনের সব রাক্ষসকে এই প্রাসাদের সামনে জমা করবে, না হলে তোমাকে মরতে হবে। আপনার আদেশ শিরোধার্য মহারানী।
কিন্তু যারা আসতে চাইবে না তাদের কি করব? যারা আসবে না তাদের মৃতদেহগুলো আমাদের কালকের খাবারের তালিকায় থাকবে। আজকের পর্বটি এখানেই শেষ। পরবর্তী পর্বটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।